খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। জাতীয় দলের হেড কোচ বাছাইয়ে ক্ষেত্রে কোনো ভুল করতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যে কারণে প্রতিটি আবেদন সময় নিয়ে দেখার কথা জানিয়েছেন কোচ বাছাই কমিটির সদস্যরা। ভবিষ্যতে জাতীয় দলের জন্য নিয়োগপ্রাপ্ত কোচের প্রত্যাশা পূরণে বাফুফে প্রস্তুত জানিয়েছে কমিটির সদস্যরা। এদিকে জাতীয় দলের হেড কোচের পাশাপাশি গোলকিপিং কোচও বাছাই করা হবে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটি। এবং হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে চলতি মৌসুমের বাকি সময় আর মাঠে নামতে পারবেন না তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব বার্সেলোনা। বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে চোটে পড়েন তিনি। আপাতত ক্লাবে খেলতে না পারলেও 11 জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে ইয়ামালকে স্পেনের হয়ে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বেশ ভালো একটা সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল, কারণ গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতে সিরিজও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা 2 মাসে 2টি সিরিজ জয় নিশ্চয়ই আসলে আসার কথাই বলছে। বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান বা ভবিষ্যৎ যে দলগুলোর বিপক্ষে খেলতে হবে, মাঠে নামতে হবে, সিরিজে কেমন প্রস্তুতি বা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারবে কিনা এই ওয়ানডে সিরিজগুলো নিশ্চিতের করে, সেই বিষয়ে আজ আলোচনা করব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। স্বাগত আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। কায়সার ভাই, বলছিলাম যে বাংলাদেশ দল ব্যাক টু ব্যাক 2টো সিরিজ, মোট 3টা সিরিজ ঘরের মাঠে 2টো সিরিজ জিতে ফেললো বাংলাদেশ। সিরিজটা তো বাংলাদেশ বলা হচ্ছিল যে বি দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড, বাংলাদেশ নিশ্চয়ই ভালো করবে। তারপর আমরা দেখেছি একটা ম্যাচ বাংলাদেশ হেরেছে, 2-1 ব্যবধানে জিতেছে। কি মনে হচ্ছে আসলে ভালো হয়েছে এই দলের বিপক্ষে জেতাটা, নাকি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে আমরা নিজেদেরকে আসলে ব্যাকফুটে নিয়ে গেলাম? ধন্যবাদ আপনাকে। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এরকম ধারাবাহিকতা দেখা যায় না। ধারাবাহিকতার অভাব আমরা সবসময় বলে থাকি যে শুধু আপনি যখনই পার্সোনালি কোনো ক্রিকেটার ভালোভাবে পারফরমেন্স করতে পারেন না, তখনও বলি যে ধারাবাহিকতার অভাব থাকে, এবং দলীয়ভাবেও আমাদের ধারাবাহিকতার অভাবটা খুব প্রকট ছিল। অন্তত পেছনের এই 3টা সিরিজ জেতার পরে বোঝা যাচ্ছে যে না, দলীয়ভাবে আমরা অন্তত ওয়ানডে ক্রিকেটে, একটা ফরম্যাটের ক্রিকেটে খুব ভালো মতো এগোতে পারছি। আপনি নিশ্চিতভাবে এটা কিন্তু খুবই সুখকর একটা বিষয় যে দেশের মাটিতে আমরা টানা 3টি সিরিজ ওয়ানডে সিরিজ জিতেছি। এটা খুব ইম্পর্টেন্ট ছিল একটা কারণটা হলো যে আপনি যেভাবে বললেন যে 2027 বিশ্বকাপ যেটা, সেখানে সরাসরি বাংলাদেশ খেলতে পারবে কিনা, সেজন্য আপনাকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে থাকতে হবে। তো সেটা আপাতত রয়েছে বাংলাদেশ, কিন্তু পরবর্তীতে যাদের সাথে আরও খেলা রয়েছে 2027-এর আগে, আপনি চূড়ান্ত পর্বে খুব সম্ভবত সামনের বছরের মার্চ পর্যন্ত একটা ডেডলাইন রয়েছে, এই ডেডলাইনের মধ্যে থাকতে হবে। এই সময়ের মধ্যে যাদের সাথে আমাদের খেলা রয়েছে তারা প্রতিপক্ষ একটু শক্তিশালী দল রয়েছে। ভারতের সাথে খেলা রয়েছে, আপনার দক্ষিণ আফ্রিকার সাথে রয়েছে, অস্ট্রেলিয়ার সাথে রয়েছে, ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও কিন্তু রয়েছে। এবং সেই ম্যাচগুলো সবগুলো যে আপনার দেশের মাটিতে হবে তা কিন্তু না, তাদের কন্ডিশনে, তাদের মাঠে, তাদের প্রতিপক্ষের কন্ডিশনে হবে। তো সেগুলো একটু চ্যালেঞ্জের বিষয় অবশ্যই থাকবে। তারপরও আমি মনে করি যে সেই চ্যালেঞ্জটা জেতার জন্য এখন বাংলাদেশ যে পজিশনে রয়েছে সেটা নিশ্চিতভাবে কিন্তু সেই সব সিরিজের জন্য বাংলাদেশের আত্মবিশ্বাসটুকু একটু বাড়াবে। সো ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে ফর্মে রয়েছে এবং যেভাবে খেলাটা উচিত, এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে খুবই পারফেক্ট একটা ওয়েতে রয়েছে। তারপরেও আপনি যখনই একটা সিরিজ জিতবেন, 2-1 জিতেছেন, এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে যে 3-0 জিতলে আরও ভালো হতো। আমি মনে করি যে আরও ভালো হতো। কারণটা হলো যে র্যাঙ্কিংয়ে হয়তো তেমন উন্নত হতো না, কিন্তু রেটিং পয়েন্টটা আপনি একটু এগিয়ে থাকতেন। তাহলে পরবর্তীতে আপনি যদি শক্তিশালী প্রতিপক্ষ যারা রয়েছে তাদের বিরুদ্ধে যখন খেলাটা হবে, সেখানে যদি আপনি 1-2 ম্যাচ হারেনও, আপনি দেখবেন যে রেটিং পয়েন্টটা আপনার খুব একটা লস হচ্ছে না। সো হয় কি যে এটা আগে থেকে যখন আপনি একটু এগিয়ে রাখবেন তখন একটু এগিয়ে থাকবেন। এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা যে কোনো খেলায় কিন্তু এটা সবসময় তাই হয়ে থাকে। আর যেভাবে আপনি বললেন যে নিউজিল্যান্ডের এই দলের বিরুদ্ধে জেতাটা আমাদের
কেমন হয়েছে, কারণ এই দলটা তো এসেছে একটা বি টিম হিসাবে, বা নিউজিল্যান্ডের 8 থেকে 9 অনেকেই ফ্রেশার। অনেকে ফ্রেশার 8 থেকে 9 জন, আপনি মাত্র একটা বা দুটো ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছিল। দেখুন, আপনি প্রতিপক্ষ কোন দল নিয়ে আসবে এটা তো আমি চিন্তা করব না, আমি চিন্তা করব আমার দলটা নিয়ে, যাতে আমি যে কোনো দলের বিরুদ্ধে আমি যখন খেলতে নামবো তখন আমার আটমোস্ট চিন্তাটা একটাই থাকবে যে জিততে হবে। সেটা প্রতিপক্ষ তারা তাদের প্ল্যান অনুযায়ী এনেছে, এখানে তারা তাদের বি টিমটা এনেছে বা তাদের শক্তিশালী দলকে পাঠায়নি, তাদের নতুন একটা দলকে পাঠিয়েছে, কারণ তাদেরও চিন্তাটা অন্যরকম রয়েছে। নিউজিল্যান্ডেরও কিন্তু আপনার 2027 বিশ্বকাপ যেটি হবে সেখানে প্রায় তাদের অবস্থানটা কনফার্ম হয়ে রয়েছে, 5 বা 6 তারা রয়েছে। সো তাদের র্যাঙ্কিং রেটিং নিয়ে তেমন চিন্তা নেই, চিন্তাটা একটাই, সেটা হলো যে এই সিরিজে তারা যদি নতুন দল পাঠিয়ে সেই দলটা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে হয়তো 4 বছর বা 5 বছর পরে এদেরকে নিয়ে আমি টিম করতে পারবো। খুব সম্ভবত সেই পরিকল্পনা নিয়ে তারা একটা এক্সপেরিমেন্ট করার জন্য এই দলটা পাঠিয়েছিল। সিরিজটা তারা হেরেছে, কিন্তু আপনি দেখবেন যে এক্সপেরিমেন্ট করার জন্য তারা প্ল্যানটা নিয়েছিল সেখানে তারা কিন্তু কিছুটা সফল হয়েছে। তাদের ডিন ফক্স, যিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন দুটো ম্যাচে, এর আগে মাত্র দুটো ম্যাচ খেলেছিলেন, কিন্তু এখানে তিনি 3টি ম্যাচের মধ্যে দুটোতে হাফ সেঞ্চুরি করেছেন এবং একটা ম্যাচে তো তিনি ম্যান অফ দি ম্যাচও হয়েছেন। সর্বশেষ যে ম্যাচটা কালকে বাংলাদেশ জিতেছে সেখানেও তিনি কিন্তু নিউজিল্যান্ডের হাইয়েস্ট রান গেটার ছিলেন, পারফর্মার ছিলেন। সো সেদিক থেকে যদি চিন্তা করেন আপনি, তাহলে নিউজিল্যান্ড হয়তো এই সিরিজটা হেরেছে, কিন্তু যে পরিকল্পনা নিয়ে তারা এসেছিল সেই পরিকল্পনায় তারা কিছুটা সফল হয়েছে। আর আমি বলবো যে আপনি প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশ যদি জিততে পারে তাহলে সেটাই হবে আমার কাছে মনে হচ্ছে যে মানে আটমোস্ট এক ধরনের আপনার সাফল্য। আচ্ছা কাইসার ভাই, আমরা দেখছি যে মিরপুর তারপর চট্টগ্রামের উইকেটে খেলেছে, বলা হচ্ছিল যে মিরপুরে মন্থর উইকেটের পর চট্টগ্রামে ব্যাটিং সর্ব উইকেটে আমরা খেলেছি, দুই ধরনের পারফরমেন্স আমরা দেখতে পেরেছি কিন্তু ব্যাটারদের বোলারদের। কি মনে হচ্ছে আসলে কোন ধরনের উইকেটে আমরা এখন স্বাচ্ছন্দ্যভাবে ব্যাটিং করতে পারছি? কারণ কালকে চট্টগ্রামের উইকেটে আমরা দেখেছি টপ অর্ডার ব্যাটাররা তিনজন টপ অর্ডার, সাইফ হাসান, তামিম, তারা কিন্তু রান খুব বেশি করতে পারেনি। সেক্ষেত্রে ওই জায়গাটাতে আমাদের যে ব্যাটারদের যে কি বলবো যে পারফরমেন্স, সেটা কি আমরা এগোলাম না পিছিয়েছি? কারণ আমরা দেখেছি মিরপুরে আমরা সবসময় প্র্যাকটিস করি বা সবসময় আমরা খেলে থাকি। কি মনে হয় রোশন, ক্রিকেটে বা যে কোনো জায়গায় আপনি দেখবেন যে হোমওয়ার্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। হোমওয়ার্ক, সেটা আপনি শুধুমাত্র ক্রিকেটে না, আমি বলবো যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও। সো হোমওয়ার্কটা আপনি কেন করছেন, কী কারণে করছেন? কারণটা হলো যে আপনি 2027 বিশ্বকাপে খেলবেন, কোন ধরনের উইকেটে খেলবেন। নিশ্চয়ই এটা সেটা মিরপুরের উইকেট বা আপনার চট্টগ্রামের যে উইকেট রয়েছে সেই উইকেটের মতো অবস্থা কিন্তু পাবেন না, আপনি সেখানে কিন্তু প্রপার উইকেট পাবেন। প্রপার উইকেট মিনস আপনি দেখবেন যে বলে বাউন্স ঠিক হচ্ছে, ব্যাটে ঠিক মতো আসছে, বোলাররাও ভালো সুবিধাটা পাচ্ছেন। দ্যাট মিনস একটা আপনার ইকুয়াল উইকেট, যেখানে আপনি ব্যাটসম্যানরাও সুবিধা পাবেন, বোলাররাও সুবিধা পাবেন, এবং বল কিন্তু বেশ আপনার আনইভেন হবে না। আপনার বল আপনি গুড লেন্থ থেকে রাইজ করবে এবং আপনার দেখবেন যে বাউন্স আপনাকে মোকাবেলা করে খেলতে হবে। তো সেই ধরনের উইকেটের যদি প্রস্তুতিটা আপনি এখনই না নেন তাহলে দেখবেন যে আপনি বিশ্বকাপে গিয়ে সেখানে আপনাকে হাঁটু গেড়ে পড়ে থাকতে হবে, বা আপনি সেখানে আপনি ঠিকমতো মোকাবেলা করতে পারবেন না। এই কারণে আমি মনে করি যে উইকেটে খেলা হয়েছে মিরপুরের যে প্রথম দুটি ম্যাচ, সে ধরনের ম্যাচ কিন্তু বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে আদর্শ কোনো বা আইডিয়াল কোনো আপনার প্রস্তুতি হতে পারে না। আইডিয়াল প্রস্তুতি হতে পারে বরঞ্চ একটাই, সেটা হলো যে এর আগের সিরিজে আমরা পাকিস্তানের সাথে যে 3টি ম্যাচ খেলেছিলাম সেখানে কিন্তু প্রপার উইকেট ছিল এবং বেশ ভালো বাউন্সি উইকেট ছিল সেখানে। এক অর্থে বলা যেতে পারে যে স্পোর্টিং উইকেট যেটাকে বলা হয়ে থাকে, ব্যাটসম্যান এবং বোলাররা উভয় সেখান থেকে ভালো সহায়তা পেয়ে থাকে। তো সেই সিরিজে বা সেই পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে জিতেছিল। তাহলে সেই উইকেটটা এবারের সিরিজে কেন বাংলাদেশ করলো না, সেটা নিয়ে একটা কিন্তু দুঃখিত প্রশ্ন উঠতেই পারে। বাট তারপর আমি মনে করি যে সিরিজ জেতার পরে এখন বাংলাদেশ দলের সেই হিসাবটুকু করতে হবে যে আমরা যে বিশ্বকাপে খেলতে যাব, বিশ্বকাপের যে উইকেটে খেলতে যাব, সেই উইকেটের জন্য যদি আপনি প্রাক প্রস্তুতিটা এখন থেকে না নেন তাহলে কিন্তু বড় ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আপনি এখানে হয়তো স্লো এবং লো উইকেট বানিয়ে ম্যাচ জিততে পারবেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি দেশের বাইরে খেলতে যাবেন, তাদের কন্ডিশনে খেলতে যাবেন, সেখানের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে সেই হেরে ফিরে আসবেন। আর চট্টগ্রামের উইকেট, আমি মনে করি যে মিরপুরের উইকেটের তুলনায় চট্টগ্রামের উইকেটটা একটু ভালো ছিল, এবং সেটা আমরা সবসময় জানি যে চট্টগ্রামের আপনি ব্যাটিং ওরিয়েন্টেড কিছুটা উইকেট হয়ে থাকে, সেখানে রান এসে থাকে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে কায়দায় বাংলাদেশ কালকের এই ম্যাচটা শুরু করেছিল, 33 রানে 3 উইকেট নেই বাংলাদেশের, সেখান থেকে আপনি 265 রান করেছেন, ইটস এ গুড, আমি মনে করি যে রিকভারি। ক্রিকেটে হয় কি যে আপনি ড্যামেজ কন্ট্রোলটা যদি করতে পারেন বা ড্যামেজ রিপেয়ারটা করতে পারেন এবং তারপরে যদি চ্যালেঞ্জটা দিতে পারেন কোনো দলকে, সেটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। সো বাংলাদেশ দল এখানে সমস্যায় পড়েছিল, সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছে। 160 রানের একটা পার্টনারশিপ হয়েছে, লিটন এবং শান্ত দুর্দান্ত পারফরমেন্স করেছেন। আগের ম্যাচগুলোতে তাদের পারফরমেন্স তেমন ভালো ছিল না, মিডিওকার পারফরমেন্স ছিল, বিশেষ করে শান্তর একটা ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছিলেন, কিন্তু কালকের এই ম্যাচে তিনি এত গরম আবহাওয়ার মধ্যে যেভাবে তিনি পারফরমেন্স করেছেন,
এক্সেলেন্ট, কোনো সন্দেহ নেই। অনেক কষ্ট হয়েছে তাদেরকে, তাদের দুজনেরই এই ধরনের উইকেটে খেলার জন্য বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য রোদের মধ্যে থেকে, বাট তারা সেটা করতে পেরেছেন এবং সেটার ফলশ্রুতিতে বাংলাদেশ এই সিরিজটা জিতেছে এবং বলা যেতে পারে টোটাল টিমটা একটা ভালো পারফর্ম করেছে। কাইসার ভাই, নিঃসন্দেহে কালকে যে জুটিটা আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের, এটা আসলেই প্রশংসনীয়। আমরা একটু দেখতে চাই বাংলাদেশের এই সিরিজের পর কোন ব্যাটার কোন পজিশনে রয়েছে। নাজমুল হোসেন শান্ত অবভিয়াসলি আমাদের প্রথমেই রয়েছে, আমরা দেখেছি 3টা ইনিংসে তিনি সুযোগ পেয়েছেন, রান করেছেন 155, গড় তার রেট হচ্ছে 77.50 এবং স্ট্রাইক রেট আছে 81.15। লিটন দাসেরও 3টা খেলার সুযোগ হয়েছে, তার রান একটু কম রয়েছে, 129 রান করেছেন এবং গড় তার রেট রয়েছে 43, স্ট্রাইক রেটটা 75.88। আচ্ছা, এরপরে যদি একটু হিসাব করি, তাওহিদ হৃদয় তিনিও 3টা ম্যাচেই সুযোগ পেয়েছেন, 118 রান করেছেন, গড় 118 এবং স্ট্রাইক রেট 98.33। এরপর তানজিদ হাসান তামিমও ওপেনিং করেন, সাইফ হাসানও করেছেন, আমরা দেখেছি গতবার 0 রানে তিনি আউট হয়েছেন। 3টা ম্যাচেই তারা দুজন খেলেছেন, তানজিদ হাসান তামিমের রয়েছে 79, গড় রেট তার 26 এবং স্ট্রাইক রেট রয়েছে 114.49 এবং সাইফ হাসানের 3 ইনিংস খেলে তিনি মাত্র 65 রান করেছেন, 21.66 তার গড় রেট রয়েছে এবং 77.38 স্ট্রাইক রেট। কাইসার ভাই, এই যে একটা স্ট্রাইক রেট আমরা দেখছি, হ্যাঁ, আপনি বলছেন যে উইকেট বিবেচনায় আমাদের এখনই আসলে বা বিশ্বকাপ বিবেচনায় এখনই আমাদের সেরা উইকেটে খেলতে হবে, আদর্শ উইকেট না। আদর্শ উইকেটে খেলার পাশাপাশি আমাদের তো সেই চ্যালেঞ্জটাও মাথায় রাখতে হবে যে আমরা ওয়ানডে র্যাঙ্কিং আসলে কোন জায়গায় থেকে শেষ করছি। আপনি একটু আগে বলছিলেন যে এখন যদি আমাদের জায়গাটা নিশ্চিত না করি, পরবর্তীতে কি হবে সেটা আমরা এখন অনিশ্চিত। সেই জায়গায় অনিশ্চয়তা ভোগার থেকে মানে ওই জায়গাটাতে মানে এখন যে দলটা নিয়ে বর্তমানে বাংলাদেশ খেলছে, খুব বেশি ধারাবাহিক পারফর্মার যদি বলি সেটা নেই, তাহলে সেই ক্ষেত্রে আসলে এখন কি বিবেচনা করে ক্রিকেট বোর্ড বা কোচ কি পরিকল্পনা আসলে আগানো উচিত এখন যে বর্তমানে আমাদের ক্রিকেটাররা রয়েছেন দলে? দেখুন, আপনি সবচেয়ে বড় বিষয়টা হলো যে উইকেট নিয়ে যদি কথা বলতে চান তাহলে এই ধরনের উইকেটে না, আপনি স্পোর্টিং উইকেটে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। যেটা আপনি বলছিলেন যে নিউজিল্যান্ডের এই দলটা একটা বি টিম, নিউজিল্যান্ডের দলে তেমন অভিজ্ঞ ক্রিকেটার নেই, 4-5 জন ছাড়া তেমন কিন্তু এর আগে ওয়ানডে খেলেননি এমন অনেক ক্রিকেটার রয়েছেন। সো সেই দলের বিরুদ্ধে যখন আপনি 2-1 জিতবেন এবং জেতার জন্য এই ধরনের উইকেট নিয়ে চিন্তা করতে হবে, তাহলে আমি মনে করি যে সেটা প্রপার কোনো পরিকল্পনা নয়। অথচ এর আগে পাকিস্তানের যে দলটাকে আপনি হারিয়েছিলেন, সেই দলটাকে কিন্তু আপনি পুরো শক্তিশালী দল, পুরো মাত্রায় শক্তিশালী দল ছিল এবং সেই দলকে আপনি হারিয়েছেন একদম স্পোর্টিং উইকেটে, প্রপার উইকেটে। তাহলে পাকিস্তানের মতো দলকে যদি হারাতে পারি, তাহলে নিউজিল্যান্ডের মতো বি টিমের দলকে আমরা কেন সেই ধরনের উইকেটে হারাতে পারবো না? সো আমার কাছে মনে হচ্ছে যে উইকেট নিয়ে যদি বলেন, আমি মনে করি যে বাংলাদেশকে সেই পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে আমাদের এখানে স্লো এবং লো বাউন্সি উইকেট বানিয়ে প্রতিপক্ষকে আপনি নিয়ে এসে তাদেরকে বিপদে ফেলে তারপর আপনি সিরিজ জিতবেন, তারপর আপনি হয়তো একটু এগিয়ে থাকতে চাইবেন। তো র্যাঙ্কিংয়ের কথা যদি আপনি বলেন, র্যাঙ্কিংয়ে আমি মনে করি যে বাংলাদেশ প্রপার উইকেটে খেলেও আপনি যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে এবং র্যাঙ্কিংটা সেভাবেই উন্নতি করতে পারে। আর এই সিরিজের কথা যেটা আপনি বলছিলেন, নাজমুল হোসেন শান্তকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, নাজমুল হোসেন শান্ত কিন্তু তার প্রথম ম্যাচে 0 রানে আউট হয়েছিলেন, অথচ সিরিজ শেষে তিনি কিন্তু এখন টপ রান গেটার রয়েছেন। এর কারণটা হলো যে আপনি শেষ ম্যাচে তাকে যে ধরনের ব্যাটিংটা করার প্রয়োজন ছিল উইকেট পরিস্থিতি এবং ম্যাচ পরিস্থিতি চিন্তাটা করে, সেই ধরনের কাজটাই তিনি কিন্তু করেছেন এবং তার প্রায় 4 বছর পরে তিনি হাফ সেঞ্চুরিটা পেয়েছেন, অনেক লম্বা সময় ধরে পেয়েছেন। যেহেতু প্রপার একজন টপ অর্ডার ব্যাটার, তিনি 1 ডাউনে ব্যাট করেন, ওপেনিংও করে থাকেন, 2 ডাউনেও ব্যাট করে থাকেন, তো ব্যাটিংটাই তার মূল কাজ। তো 4 বছর পরে বা এত লম্বা সময়ের পরে কেন একজন এইরকম টপ অর্ডার ব্যাটার আপনার সেঞ্চুরি পাবেন? তার তো আরও ধারাবাহিক হওয়া উচিত রয়েছে। লিটন দাসের কিন্তু অবস্থাটা আরও একটু শোচনীয় ছিল। তিনি 2023 বিশ্বকাপের পর খুব সম্ভবত ভারতের বিরুদ্ধে সেই হাফ সেঞ্চুরি করেছিলেন, সেই হাফ সেঞ্চুরির পর ওয়ানডেতে আর কোনো ম্যাচে হাফ সেঞ্চুরি পাননি। মোস্ট প্রবলি 18টা বা 19টি ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি ছাড়াই কাটিয়েছেন। তারও কিন্তু আপনার ব্যাটিং পজিশন খুব ইম্পর্টেন্ট জায়গা একটা। সো আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিজটা বাংলাদেশ জিতেছে, তার সঙ্গে লিটন এবং নাজমুল হোসেন শান্ত খুব ভালোভাবে ফর্মে ফিরেছেন। আর পরিকল্পনার কথা আপনি যেটা বলছিলেন, আমি মনে করি যে বাংলাদেশ দলের এখন আপনার অন্তত ব্যাটিং লাইন আপ নিয়ে বা আপনার ওয়ানডেতে কোন দল নিয়ে আমরা খেলবো সেটার একটা প্রপার পরিকল্পনা কিন্তু আপনাকে এখনই করতে হবে। বিশ্বকাপের খুব বেশি বাকি নেই, তো সেই পরিকল্পনাটা যদি আপনি আরও আগে করতেন খুব ভালো হতো, তাহলে এই দলটাকে নিয়ে আপনি সেরকমভাবে এগিয়ে যেতে পারতেন। কিন্তু এখন যদি আপনি মনে করেন যে 6 নম্বরে ব্যাট কে করবে, 7 নম্বরে ব্যাট কে করবে, অথবা আমরা 5 জন প্রপার বোলার নিয়ে খেলবো নাকি আপনি ব্যাটার বেশি নিয়ে খেলবো, এই প্ল্যানিংগুলি আমি মনে করি যে আরও আগে করে নেওয়া উচিত। এবং সেটা যদি আপনি করতে পারেন, তাহলে যে লক্ষ্যে আপনি এগোচ্ছেন
2027 বিশ্বকাপে আমি ভালো পারফরমেন্স করব সাউথ আফ্রিকার মাটিতে, যেখানে এর আগে আমরা বিশ্বকাপে খেলেছিলাম এবং সেই বিশ্বকাপে আমরা সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছিলাম 2003-এ যখন হয়েছিল, অনেক আগে সেটা। সো সাউথ আফ্রিকার উইকেট অলওয়েজ চ্যালেঞ্জ, এবং সাউথ আফ্রিকায় আপনি ম্যাচ জেতা বা ওয়ানডে ক্রিকেট খেলাটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় থাকে। সেই চ্যালেঞ্জে যদি জিততে হয় তাহলে প্রপার প্ল্যানটা আপনাকে আরও আগে করতে হবে। কাসির ভাই, নিশ্চয়ই আসলে বিসিবিরও অনেক পরিকল্পনার ঘাটতি রয়েছে, সেই ক্ষেত্রে প্লেয়ারদের পারফরমেন্স যেভাবে আসলে তাদেরও দক্ষতা যে জায়গাটা, এটাও বাড়ানোর সুযোগ রয়েছে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। ভাই, আমরা কথা বলছিলাম যে ব্যাটারদের উপর আত্মবিশ্বাস বা ভরসা রাখার জায়গা এখনো তৈরি হয়নি বাংলাদেশের। সেটা কেন আমরা একটু দেখতে চাই যে নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে সেঞ্চুরি করলেও এর আগে যে ধারাবাহিকতার যে অভাব আমরা কথা বলছিলাম, ব্যর্থতা, সেই ব্যর্থতার গল্পটা আসলে নাজমুল হোসেন শান্তর রয়েছে। তিনি কিন্তু ব্যাক টু ব্যাক পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কিন্তু আমরা সিরিজ খেলেছে। আমরা দেখতে চাই যে তার পারফরমেন্সটা কি অবস্থা রয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত বেশ অনেকদিন ধরে অধিনায়কত্ব করেছেন, অধিনায়কত্ব ছেড়ে এখন তিনি ব্যাটার হিসেবে খেলছেন। আমরা একটু দেখতে চাই তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ম্যাচ খেলেছেন, রান করেছেন 15, পজিশন 4 নম্বরে তিনি ব্যাটিং করেছেন, স্ট্রাইক রেট 71.42, মিরপুর ভেন্যু ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তিনি 44 রান করেছেন এবং পজিশন 4 নম্বরে একই পজিশনে খেলেছেন, স্ট্রাইক রেট ছিল তার 80। এর পরবর্তী পাকিস্তানের বিপক্ষে তিনি খেলেছেন, 27 রান করেছেন। 3 নম্বরে তিনি ব্যাটিং করেছেন, লিটন দাস, 81.81 তার স্ট্রাইক রেট ছিল। মিরপুরে তিনি খেলেছেন, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ যেটা ছিল সেটাতে 0 রান করেছেন এবং স্ট্রাইক রেট তো আসলে কিছু বলার নেই। পাকিস্তানে 27 রান করেছেন সবশেষ ম্যাচটাতে। 3 নম্বর একই পজিশনে তিনি ব্যাটিং করেছেন এবং 79.81 স্ট্রাইক রেট আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা লিটন দাসেরটা দেখতে চাই। আমরা যারা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের সাথে আছে, সার্ভিস দিচ্ছে, আমরা তাদের পারফরমেন্স একটু বিশ্লেষণ করতে চাই। ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে লিটন দাস আমরা দেখছি যে 0 রান করেছেন, পজিশন হচ্ছে 3, স্ট্রাইক রেট আসলে কিছু নেই। তারপর শ্রীলঙ্কার সাথেও তিনি 0 রান, পজিশন 4-এ তিনি খেলেছেন। তারপর হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3 রানে অপরাজিত ছিলেন, পজিশন 4-এ তিনি খেলেছেন, স্ট্রাইক রেট ছিল 50। ঢাকার মাঠে তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি 41 রান করেছেন এবং 4 নম্বর পজিশনে 124 রানে 2-4 স্ট্রাইক রেট ছিল তার, এবং পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটিতেও একই রান করেছেন একই পজিশনে থেকে, 80.39 তার স্ট্রাইক রেট মিরপুর। এরপর আমরা তানজিদ হাসান তামিমের, যিনি দীর্ঘদিন ধরে অনেকদিন ধরে তিনি জাতীয় দলের সাথে ছিলেন না, তবে ওপেনার হিসেবে নিজেকে অভিষেক করিয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে আমরা দেখছি 10 রান তার রয়েছে নামের পাশে, পজিশন 2, স্ট্রাইক রেট 100। আবুধাবিতে ম্যাচটি হয়েছিল, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে তিনি 0 রান করেছেন, পজিশন 1-এ তাকে খেলানো হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে 67 রানে অপরাজিত ছিলেন, পজিশন ছিল 2, 159.52 মিরপুরের স্টেডিয়ামে তিনি খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে মাত্র 1 রানে তিনি আউট হয়ে গেছেন, পজিশন 2-এ খেলেছেন, 14.28 স্ট্রাইক রেট ছিল, সেটাও মিরপুরের জাতীয় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন এবং 2 নাম্বার পজিশনে তিনি খেলেছেন, স্ট্রাইক রেট ছিল 100। আমরা দেখলাম ভাইয়া যে এই যে টপ অর্ডার ব্যাটারদের যে পারফরমেন্সটা, সেটা নিয়ে আসলে পজিশনে যে 1, 2, 3, 4 করে আসলে অদল বদল করে যে পজিশনটা বা স্ট্রাইক রেট, এটা নিয়ে আসলে কি বলবেন? না, দেখুন, আপনি নাজমুল হোসেন শান্তরটা এর আগে যে 2টো সিরিজ খেলেছিলেন সেখানে তার পারফরমেন্স ভালো ছিল না। আর যেটি বললাম যে আপনি একজন টপ অর্ডার ব্যাটারের 1 থেকে 5 নম্বর পর্যন্ত যারা ব্যাটিং করে থাকেন তাদের মূল কাজটুকু হয়ে থাকে কিন্তু একটাই, ব্যাটিং করাটা এবং দলকে জেতানোটা। সেটা যদি আপনি করতে না পারেন এবং সেখানে যদি আপনি ধারাবাহিকতার অভাব থাকে, তখন বোঝা যায় যে হয়তো আপনি যেরকমভাবে পারফরমেন্স আপনার কাছ থেকে করা চাচ্ছিল বা যে কারণে আপনাকে দলে রাখা হয়েছে আপনি সেই দায়িত্বটুকু পালন করতে পারছিলেন না। সো নাজমুল হোসেন শান্ত আগের 2টো সিরিজে ভালো করতে পারেননি, কিন্তু এই সিরিজেও তার ভালো করেননি তিনি। যেটি বললাম যে এই সিরিজটা শুরু করেছিলেন তিনি 0 দিয়ে, কিন্তু শেষ করেছেন সেঞ্চুরি দিয়ে। আমি মনে করি যে আপনার খারাপ সময় যাবে, কিন্তু আপনি ফিনিশিংটা বা শেষটা করবেন খুব দ্রুত বা ভালোভাবে। সেটা যদি করতে পারেন তাহলে লম্বা সময়ের জন্য আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকতে পারবেন। কিন্তু সেই ধারাবাহিকতার যদি আপনার ব্যর্থতা দিয়ে মানে ধারাবাহিকভাবে যদি আপনি ব্যর্থই হতে থাকেন এবং সফল না হন, তখন কিন্তু নিজের
ব্যাটিংটা শুধু না, নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাসের অভাব ঘটে সেটা না, আপনার উপর বাদবাকি যে পুরো টিম ম্যানেজমেন্টের যে একটা ভরসার জায়গা ছিলেন আপনি, সেটাও কিন্তু আপনার মাইনাস হয়ে যায়। সো এটা খুব সুখের বিষয় যে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেনও ছিলেন ওয়ানডেতে, লম্বা সময় ধরে বাংলাদেশ দলে আপনার টপ অর্ডারের খেলছেন, 3 নম্বর পজিশনে ব্যাট করেন, কখনো 4 নম্বরে ব্যাট করে থাকেন। এবার তিনি ফিরেছেন সেঞ্চুরি দিয়ে। আমি আশা করছি যে এই ধারাবাহিকতাটা তিনি যেন ধরে রাখতে পারেন। আর ফিরি আপনার লিটন দাসের কথায়, লিটন দাস যে এর আগের দুটো সিরিজে দেখুন আপনি, তিনি 41 শেষ দুটো ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যে 41 রান করেছিলেন, সেখানে কিন্তু ওই ম্যাচ পরিস্থিতি অনুযায়ী পারফেক্ট রান ছিল এবং তিনি ভালো রান করেছিলেন বলেই কিন্তু বাংলাদেশ সেই সিরিজেও ভালো পারফরমেন্স করতে পেরেছিল এবং জিতেছিল। বাট লিটন দাস এই সিরিজেও শুরুটা তেমন ভালো করেননি। শুরুটা ভালো করেছিলেন, একটা 40-র মতো রান করেছিলেন এবং তারপরে তিনি কালকের যে ম্যাচটা তিনি খেলেছেন সেটা আমি মনে করি যে পারফেক্ট একটা ম্যাচ, এবং সেটাই হওয়া উচিত একটা ব্যাটারদের কাছ থেকে। এই ধরনের পারফরমেন্সই আমরা আশা করি। নট নেসেসারি যে আপনি সবসময় ওপেনাররা আপনাকে বড় একটা স্কোর এনে দিবে। আপনাকে ওপেনার বা আপনার মিডল পাওয়ার প্লেতেই আপনার একসময় পাওয়ার শেষ হয়ে যেতে পারে, বা পাওয়ার প্লেতে আপনি একটা বিপদে পড়তে পারেন। বিষয়টা হলো যে সেই বিপদ থেকে আপনি দলকে কিভাবে কাভার আপ করবেন বা উদ্ধার করবেন, সেটার উপর নির্ভর করে যে আপনি কত ভালো ব্যাটার। আমি মনে করি যে এই ম্যাচ দিয়ে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস এই দুজন কিন্তু সেই প্রমাণটা করতে পেরেছেন খুব ভালোভাবে, যে আপনি একটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়া একটা ইনিংসটাকে তারা রিপেয়ার করেছেন এবং একটা বড় চ্যালেঞ্জিং একটা স্কোর এনে দিয়েছেন দলকে, এবং জেতার জন্য একটা পজিশনে দাঁড় করিয়ে দিয়েছেন, বা চ্যালেঞ্জিং একটা স্কোর দলকে উপহার দিতে পেরেছিলেন বিপজ্জনক অবস্থা থেকে। সেটাই হওয়া উচিত একটা টপ অর্ডার ব্যাটারদের বা ব্যাটিং যাদের কাজ তাদের কাছ থেকে। আর তানজিদ হাসান তামিমের যে পারফরমেন্সের কথা যদি বলি, এর আগে তিনি পাকিস্তানের সাথে যে পারফরমেন্স করছিলেন সেটাও এক্সেলেন্ট পারফরমেন্স ছিল, কোনো সন্দেহ নেই। লম্বা সময় ধরে তিনি খেলছেন, এর আগে তিনি বিশ্বকাপেও খেলে এসেছেন। ওয়ানডে ক্রিকেটে আমরা বা টি20তেও আমরা যোগ্য ওপেনিং জুটিটা খুঁজছিলাম সেখানে। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন আমরা সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম এই দুজনকে নিয়েই মোস্ট প্রবলি নির্বাচকরা চিন্তাটা করছেন। কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কোনো ওপেনিংয়ের জন্য মাত্র দুজন ক্রিকেটারের উপর আপনাকে ভরসা না করে আপনি সেখানে একটা বিকল্প অবশ্যই রাখতে হবে, কারণ ইনজুরিতে তারা পড়তে পারেন অথবা তাদের ফর্ম খারাপ হয়ে যেতে পারে। তখন যেন আপনি রিপ্লেসমেন্ট হিসাবে বাইরে থেকে কাউকে না এনে দলের মধ্যেই যিনি থাকবেন তাকে যদি আপনি রিপ্লেস করতে পারেন, তাহলে দেখবেন যে পুরো প্ল্যানিংটা খুব ভালোভাবে হয়ে থাকে। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশ দল যেভাবে এগোচ্ছে তাতে টপ অর্ডার ব্যাটিংয়ে বড় কোনো ধরনের অদল বদল খুব সম্ভবত বিশ্বকাপের আগে নির্বাচকরা কোনো চিন্তা করবেন না, বা টিম ম্যানেজমেন্টও সেরকমভাবে চিন্তা করবে না। বিষয়টা হলো যে সৌম্য সরকারকে নিয়ে যেভাবে খেলানো হচ্ছে, সৌম্য সরকার এর আগে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিলেন সেখানে তিনি ওপেন করেছিলেন এবং ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু সেই ডিসেম্বরের পর তাকে পাকিস্তানের সিরিজেও সুযোগ দেওয়া হয়নি এবং এই সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু একটা ম্যাচ তিনি খেলেছেন আর অন্য ম্যাচে তিনি খেলতে পারেননি বা ব্যাটিং করার সুযোগ সেরকমভাবে ছিল না। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সৌম্য সরকারকে ঠিক কোন জায়গায় বা কোন পজিশনে সেট করতে হবে সেই পরিকল্পনায় কিছুটা এখন পর্যন্ত ঘাটতি রয়েছে। আমরা দেখলাম যে আফিফ হোসেন ধ্রুবকে খেলানো হয়েছিল, কিন্তু 2 ম্যাচ পরে তাকে, 1 ম্যাচ পরেই বোধহয় তাকে বসিয়ে দেওয়া হয়েছে। 1 ম্যাচ পরেই তাকে, প্রথম ম্যাচ মিরপুরে একটা ম্যাচ খেলার পরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ তার ফর্মও ভালো ছিল না এবং যে কায়দায় তিনি সেই ম্যাচে রান করেছিলেন সেটা ওয়ানডে ক্রিকেটের সাথে যায় না। আপনি 49 বলে তিনি 27 রান করেছেন। আপনি ওয়ানডে ক্রিকেটে এক সময় কিন্তু সময় আসবে যে আপনাকে একটু গ্রাফটিং করতে হবে, কিন্তু সেটা কোনো না কোনো সময় আপনাকে পুষিয়ে দিতে হবে। যদি না পোষাতে পারেন তাহলে সেটার দায়টা কিন্তু চলে যাচ্ছে আপনার নিজের উপর এবং পুরো দল তখন বিপদে পড়বে। সো আফিফ হোসেন ধ্রুবর সেই ইনিংসটাই তার, আমি মনে করি যে কাল হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় খুব সম্ভবত তাকে চিন্তা করা হচ্ছে এখন সৌম্য সরকারকে, কিন্তু সৌম্য সরকার উপরের দিকে ব্যাট করবেন নাকি আপনার নিচের দিকে ব্যাট করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টে স্থির হতে পারেনি, বাট স্থির হওয়াটা খুব দ্রুত প্রয়োজন। ভাই আমরা তো ব্যাটার নিয়ে কথা বলছিলাম, বোলারদের অবদান রয়েছে এই সিরিজটাতে। আমরা একটু দেখতে চাই যে নাহিদ রানা বা মোস্তাফিজুর রহমানের যে অবদান, শেষ 5 বোলারের আমরা অবস্থান দেখতে চাই। নাহিদ রানা একেবারে টপে রয়েছে, 30 ওভার খেলেছেন এই সিরিজ জুড়ে, রান খরচ করেছে 134, ইকোনমির রেট রয়েছে 4.46 এবং উইকেট তিনি 8টি নিয়েছেন, দারুণ একটা রেট আমরা দেখেছি। মোস্তাফিজুর রহমান তিনি গতকাল ম্যাচে এই 5 নিয়েছেন, 9 ওভার খেলেছেন মোট, রান খরচ করেছে মাত্র 43 এবং ইকোনমি 4.77, উইকেট 5টা, যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচটাই তিনি একমাত্র সুযোগ পেয়েছে। শরীফুল ইসলাম আছেন 27 ওভার খেলে 78 রান খরচ করে 2.88 তার ইকোনমি রেট, উইকেট পেয়েছেন 5টি। রিশাদ হোসেন আছেন 15 ওভার খেলেছেন, 65 রান খরচ করেছেন এবং 4.33, উইকেট তিনি 3টি পেয়েছেন। তাসকিন আহমেদও রয়েছেন, 19.4 ওভার খেলেছেন এবং 96 রান খরচ করেছেন, ইকোনমি রেট তার 4.88, উইকেট নিয়েছেন 3টি।
না দেখুন, আপনি এই কার্ডটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে যে নাহিদ রানা এই গরমের মধ্যে তিনি 3টি ম্যাচ খেলেছেন এবং 3টি ম্যাচে তার পুরো কোটার বোলিং করেছেন, কিন্তু 30 ওভারই বল করেছেন, 10 ওভার করে প্রত্যেকটা ম্যাচে বল করেছেন। এবং আমি মনে করি যে এই সিরিজটার আপনার মানে ম্যাচ মেকিং তিনিই ছিলেন। সিরিজটা যে বাংলাদেশ জিতেছে সেখানে তার পারফরমেন্সটা দুর্দান্ত ছিল, 8 উইকেট পেয়েছেন এবং প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে তিনি 5টি উইকেট পেয়েছিলেন এবং সেই ম্যাচে আমি ম্যাচটা কাভার করেছিলাম এবং সেখানে তিনি যেভাবে পেস, বাউন্স এবং ইয়র্কার দিয়ে পুরো নিউজিল্যান্ড টিমটাকে একেবারে পুরো মিসমার করে দিয়েছিলেন, সেখানে তিনি এবং যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেট কিন্তু খুব একটা বাউন্সি উইকেট ছিল না, বা আপনি প্রপার কোনো সেখানে বাউন্স পাওয়া যাবে সেটাও কিন্তু ছিল না, কিন্তু সেটা তিনি কাজে লাগাতে পেরেছেন খুব চমৎকার করে। আপনি শর্ট অফ লেন্থে বল ফেলেছেন, আপনি ইয়র্কার পিন পয়েন্ট ইয়র্কার ফেলেছেন এবং শর্ট বল দিয়ে ব্যাটসম্যানকে ধোকা দিয়েছেন, যে অন্তত ব্যাটসম্যানকে হুক শট খেলার জন্য বা পুল শট খেলার জন্য বাধ্য করেছিলেন। সো এটাই হলো গিয়ে একজন বোলারের আমি মনে করি যে সবচেয়ে বড় আপনার মানে কৃতিত্ব, যে আপনি একজন ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করবেন, এবং সেটা তিনি করেছিলেন বেশ কয়েকবার। দেখে তিনি এই ম্যাচে আমি এই সিরিজে আমার কাছে মনে হচ্ছে যে তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন, কোনো সন্দেহ নেই। আর শরীফুল ইসলামও কিন্তু এই সিরিজে খেলার কথাই ছিল না তার এক অর্থে, তিনি দলে ছিলেন, কিন্তু আপনি প্রথম ম্যাচে মুস্তাফিজ যদি ইনজুরিতে না পড়তেন তাহলে হয়তো শরীফুলের খেলা হতো না, বাট তারপরে তিনি খেলেছেন এবং এক্সেলেন্ট পারফরমেন্স করেছেন, কোনো সন্দেহ নেই। তাসকিন আহমেদ লম্বা সময় ধরে খেলছেন, বাট এই সিরিজে তিনি তার বোলিং কোটাটা পুরোপুরি পূরণ করেন নেই। ভালো বিষয়টা হলো যে আপনি যখন সতীর্থরা ভালো করে থাকেন তখন আর বাদবাকিদের কেউ ভালো যদি পারফরমেন্স না করে বোলিং কোটায়, তখন দেখবেন যে আপনি সেটা খুব একটা চোখে পড়ে না। তো সব কিছু মিলে, এবং রিশাদও ভালো বোলিং করেছেন, কোনো সন্দেহ নেই, রিশাদ, মিরাজ সবাই ভালো বোলিং করেছেন। এই পুরো সিরিজটা জুড়ে আমি মনে করি যে বোলিংয়ের যেভাবে করার কথা ছিল ঠিক সেই কাজগুলো কিন্তু করেছেন বোলাররা, এবং বোলাররা বেশ ভালো ফর্মে রয়েছেন। আর মুস্তাফিজের কথা তো বলাই যেতে পারে, মুস্তাফিজ যে আসলে সত্যিকার অর্থে একজন ম্যাচ উইনার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন সিরিজের শেষ ম্যাচে খেলতে এসে। ইনজুরিতে ছিলেন, প্রথম 2 ম্যাচ মিস করেছেন, কিন্তু যে ম্যাচে ফিরেছেন সেখানে মানে রিটার্ন ব্যাক উইথ এ ব্যাং, এক্সেলেন্ট পারফরমেন্স করেছেন, 43 রানে 5 উইকেট পেয়েছেন এবং এখন পর্যন্ত বাঁহাতি বোলারদের মধ্যে তিনি 6বার এই 5 উইকেট পেয়েছেন তার ওয়ানডে ক্রিকেটে। তার সামনে এসে রয়েছেন কিন্তু শুধুমাত্র মোস্ট প্রবলি একজনই মিচেল স্টার্ক, তিনি 9বার এই উইকেটটা পেয়েছেন, 9বার ম্যাচে 5 উইকেট করে পেয়েছিলেন। খুব সম্ভবত এখন তাকে ছোঁয়ার অপেক্ষা রয়েছেন মুস্তাফিজ, এবং মুস্তাফিজকে আরেকটা যোগ করি একটা বিষয়, সেটা হলো যে মুস্তাফিজকে এই সিরিজের শেষে যে বিশ্রাম দেওয়া হয়েছে আমি মনে করি যে ইটস এ পারফেক্ট ডিসিশন, যে তিনি ইনজুরিতে ছিলেন এবং তার একবার কাভার আপ করার জন্য একটু সময় লাগবে, বাট পিসিএলে তাকে এর আগে এনওসি দেওয়া হয়েছিল, কিন্তু সেই এনওসিটা গতকালকে ক্রিকেট বোর্ড ক্যান্সেল করেছে। আমি মনে করি যে ইটস এ ভেরি লজিক্যাল ডিসিশন এবং সেটাই হওয়া উচিত, কারণ আপনার দলের সেরা বোলার যারা বা সেরা ব্যাটার যারা বা সেরা ক্রিকেটার যারা, তাদের জন্য কিন্তু আপনার একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন রয়েছে। এই গরমের মধ্যে আপনি যেভাবে খেলেছেন এবং আপনি ইনজুরি কিছুটা রয়েছে, সেই ইনজুরিটা আমি মনে করি যে কাটিয়ে ওঠার জন্য শুরুতে তো আসলে দেশের প্রতিনিধিত্ব করাটাই আসলে জরুরি, এই জন্য ক্রিকেট বোর্ড আসলে সেই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আরো আলোচনা করব কায়সার ভাই, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আরো একবার স্বাগত এখন মাঠে। কায়সার ভাই, মাত্র তো ওয়ানডে সিরিজটা শেষ করলাম, এরপরে আমাদের কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আরো 3টা টি-20 ম্যাচ আছে। আমরা দেখতে চাই বাংলাদেশের টি-20 ম্যাচ ছাড়াও কিন্তু বাংলাদেশের এই বছর অনেকগুলো তারা পূর্ণ সিরিজ খেলবে, পূর্ণাঙ্গ সিরিজ দক্ষিণ আফ্রিকা আছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আছে। আমরা একটু দেখে নিতে চাই কবে কার সাথে বাংলাদেশের খেলা রয়েছে। শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ আছে, চট্টগ্রামে 2টা টি-20 খেলবে, এরপর মিরপুরে, সেটা হচ্ছে এপ্রিলের 27 তারিখ থেকে শুরু হবে, মের 2 তারিখে শেষ হবে। এরপর আমরা পাকিস্তানের বিপক্ষে টেস্ট আছে, 2টি টেস্ট, একটা মিরপুরে একটা সিলেটে অনুষ্ঠিত হবে, মের 8 থেকে শুরু হবে, মের 20 তারিখে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এরপরে অস্ট্রেলিয়া আছে ওডিআই, টি-20 এবং টেস্ট, সেটাও বাংলাদেশের মিরপুরে অনুষ্ঠিত হবে, জুনের 9 তারিখ থেকে শুরু হয়ে আগস্টের 26 তারিখে শেষ হবে। এবং দক্ষিণ আফ্রিকার একটি শিডিউল আমরা দেখেছি, টেস্ট, ওডিআই, টি-20 পূর্ণ সিরিজ খেলবে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, সেটা নভেম্বরের 15 তারিখ শুরু হয়ে ডিসেম্বরের 13 তারিখ। এই আমরা এখন পর্যন্ত বিসিবির থেকে এটাই আসলে শিডিউল করা হয়েছে। মাঝখানে আমরা শুনতে পাচ্ছিলাম যে ভারত দল আসার কথা রয়েছে। বাংলাদেশের তো বিশ্রামের সুযোগ নেই, 3 ফরম্যাটে আসলে খেলা রয়েছে, একটা ঘরের মাঠে, একটা বিদেশের মাটিতে। কি মনে হচ্ছে বাংলাদেশের এই যে টাইট শিডিউলটা, সেটার সাথে আসলে বাংলাদেশ কোপ আপ করতে পারবে কিনা? কারণ আমরা দেখছি যে একই ফরম্যাট বা 3 ফরম্যাটে কিন্তু একই প্লেয়াররা খেলে থাকেন, তাদেরও তো একটা বিশ্রামের ব্যাপার আছে।
দেখুন, এখন টাইট শিডিউলের কথা বলা হচ্ছে যে বাংলাদেশ অনেক বেশি ম্যাচ খেলে ফেলছে কিনা, কিন্তু একসময় ছিল যে বাংলাদেশ এত কম ম্যাচে খেলার সুযোগটা পায় কেন। বাংলাদেশের আপনার এফটিপিতে তেমন অন্যান্য দলগুলো কিন্তু আপনি বাংলাদেশের সাথে খেলতেই চাইতো না, কিন্তু এখন আপনি সারা বছর ব্যাপী কিন্তু ক্রিকেট রয়েছে এবং সেটা শুধুমাত্র একটা ফর্মেটে না, 3 ফর্মেটেই রয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটার সাথেও কিন্তু অ্যাডাপ্টেড আপনাকে হতেই হবে। আর আপনি যে অ্যাডাপ্টেশনের কথা যেটা বলছেন যে অনেক ক্রিকেটার রয়েছে যারা 3 ফর্মেটে খেলছেন, তারা এখানে অ্যাডাপ্টেড হতে পারবেন কিনা। তারা যদি অ্যাডাপ্টেড না হতে পারেন তাহলে বিকল্প যিনি রয়েছেন তিনি সুযোগটা নিয়ে নেবেন, তাকে সুযোগটা নিতেই হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট কিন্তু একটু কম খেলে, ওয়ানডে এবং টি20 ম্যাচগুলোই বেশি খেলে থাকে। আর টেস্ট ক্রিকেটে আমি মনে করি যে টেস্ট ক্রিকেট ইজ আলটিমেট ক্রিকেট, কোনো সন্দেহ নেই। এবং এই 3 ফর্মেটে যদি আপনি পারফরমেন্স বজায় রাখতে পারেন তাহলে আপনাকে 3 ফর্মেটে যদি আপনি খেলতে পারেন, আপনার যদি ফিটনেস থাকে এবং নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে আমি মনে করি যে সেখানে কোনো নাথিং হার্ম, এখানে মানে খুব বেশি একটা আপনি ক্ষতিকর কোনো কিছু নেই। তবে বোলারদের জন্য এই বিষয়টা একটু চ্যালেঞ্জের হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। কারণ বোলারদেরকে আপনার এই যখনই আপনি এক একজন বোলার এক একটা কন্ডিশনে খেলেন, সেখানে তাদের পরিশ্রমটাকে বেড়ে থাকে। প্লাস আপনি বোলারদের ওয়ার্কলোডের বিষয়টাও কিন্তু একটু থাকে, যে আপনার ইনজুরিতে যদি তারা থাকেন, তাহলে যদি আপনি টানা সব ধরনের ক্রিকেটে খেলতে থাকেন, তখন সেই ইনজুরির মাত্রাটা আরেকটু অ্যাগ্রাভেট হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা রয়েছে। সেই জিনিসগুলি নিশ্চয়ই আপনি টিম ম্যানেজমেন্টের জন্য রয়েছেন বা আপনি মেডিকেল টিম যারা রয়েছে তারাও এই জিনিসগুলি দেখে থাকে। তবে ভালো হতো যদি আপনি লাইন আপে বা আপনার ব্যাকআপে আরও বেশি খেলোয়াড় থাকতো, তাহলে আপনি দেখতেন যে কোনো একজন খেলোয়াড় যদি আপনি ইনজুরিতে পড়তেন বা তার ফর্ম ভালো না, তখন অন্য কাউকে এনে আপনি এখানে খেলানোর একটা সুযোগটা পেতেন। কিন্তু বাংলাদেশ দলে তো সেই রকমভাবে ব্যাকআপ প্লেয়ার নেই, বা আপনি লাইন আপের কথা যেটা আমরা সবসময় বলে থাকি সেটা কিন্তু নেই। এই কারণে আপনি অনেকে অফ ফর্মে থাকার পরও 3 ফর্মেটে হয়তো তাকে খেলানোটা হচ্ছে। তবে যাই হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখনই আপনাকে যে ফর্মেটেই সুযোগটা দেওয়া হবে, সেই ফর্মেটে আপনি সেটা যেই ফর্মেটেই হয়ে থাকুক না কেন, সেখানে যদি আপনি নিজেকে পারফরমেন্স করতে পারেন তাহলে আপনি টিকে থাকবেন। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার মিডিওকর কোনো জায়গা নেই, এখানে আপনাকে পারফরমেন্স দিয়ে টিকে থাকতে হবে। আপনি অন্য যাই করেন না কেন কোনো লাভ নেই, যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো পারফরমেন্স করবেন ততক্ষণই পর্যন্ত আপনি আলোয় আছেন। আর যখনই আপনার পারফরমেন্স ভালো হবে না, আপনার সুনাম এর আগে যতই থাকুক না কেন বা আপনি এর আগে যতই যাই করে আসেন না কেন, ইট ডাজ নট ওয়ার্ক। কাইসার ভাই, আমরা দেখছি যে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি ওডিআই ম্যাচ তারা খেলার কথা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে আগামী বছরের 31 মার্চের মধ্যে যদি ওডিআই র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকে তাহলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুটোই কিন্তু বেশ শক্তিশালী দল হিসেবে আমরা জানি। এর আগে আমরা অস্ট্রেলিয়া 2022 সালে নিশ্চয়ই বিশ্বকাপের আগে আপনার মনে আছে যে আমরা আমাদের ঘরের মাটিতে আমন্ত্রণ জানিয়ে আমাদের মতো উইকেট বানিয়ে কিন্তু আমরা সিরিজটা নিশ্চিত করতে পেরেছিলাম। তবে পরবর্তীতে আমরা টি20 বিশ্বকাপে যেটা দেখতে গিয়েছিলাম, সেখানে খুব বেশি ভালো পারফরমেন্স আমরা দেখতে পাইনি। সেই ক্ষেত্রে এইবার আসলে প্রত্যাশার জায়গা বা আশাটা কি করছেন, কেমন হবে আমাদের উইকেট? কারণ একটা মিরপুরে আছে, একটা আবার দক্ষিণ আফ্রিকাতে গিয়ে খেলতে হবে বাউন্স উইকেটে, যেটা বলছিলেন আপনি। বাউন্স উইকেটে আমাদের খেলার যে ক্রিকেটারদের সেটা খুবই অভাব। সেই জায়গায় কেমন পারফরমেন্স আপনারা আশা করছেন বা কেমন প্রত্যাশা করছেন? আমি যে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সাথে যে সিরিজ দুটো রয়েছে সেখানে আমি তাকিয়ে থাকবো, কিন্তু আপনি অস্ট্রেলিয়ার তুলনায় আমি সাউথ আফ্রিকার উইকেটে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং সেটা নভেম্বর এবং ডিসেম্বরের সিরিজটা হবে এবং তার কয়েক মাস পরে আপনাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। এবং আপনি নিশ্চিত থাকেন যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যখন খেলাটা, সাউথ আফ্রিকা নিশ্চয়ই আপনাকে মিরপুরের মতো উইকেট কিন্তু বানাবে না। সাউথ আফ্রিকা তাদের শক্তি যেখানে, তাদের বোলাররা যেখানে বেশি শক্তিমান, সেই অনুযায়ী কিন্তু উইকেটটুকু তৈরি করবে। তো সেটার জন্য আমি মনে করি যে বাংলাদেশ দল এখন থেকে প্রস্তুতিটা, যেটা একটু আগে বললাম, এখন থেকে প্রস্তুতিটা যদি না নেন তাহলে সেই উইকেটে আপনি কিন্তু গিয়ে খাবেন। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ দল যখনই আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকায় খেলতে যায়, ইভেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট এখন চেঞ্জ হয়ে গিয়েছে, ইভেন ইংল্যান্ডে যখন খেলতে যায় তখন সেখানকার উইকেটের সাথে ঠিকমতো অ্যাডজাস্ট করতে না পারার কারণেই বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করতে পারে না। সো সাউথ আফ্রিকার মাটিতে যেহেতু বিশ্বকাপ এবং সেখানে যদি বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলা, আমি মনে করি যে সেই সিরিজটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং এবং একটা ভালো একটা হোমওয়ার্কের কথা যেটা বলছিলাম, সেই হোমওয়ার্কটুকু সেখানে সেরে নেওয়ার একটা সুযোগ বাংলাদেশ দলের সামনে রয়েছে। এবং শুধুমাত্র আমি মনে করি যে ব্যাটারদের জন্য না, আপনি এখানে বোলাররাও একটা প্রপার বাউন্সি উইকেটে বোলাররাও কীরকমভাবে বোলিং করবেন বা আপনি কোন লেন্থে বোলিং করবেন বা আপনি কীভাবে ব্যাটসম্যানদেরকে বোকা বানাবেন, সেই প্ল্যানিংটাও যদি বা সেই পরিকল্পনাটা বা সেই হোমওয়ার্কটা যদি তারা আগে ভাগে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি পরবর্তীতে যেই ম্যাচে খেলতে নামেন বা যেই পরীক্ষায় আপনি বসেন সেই পরীক্ষাটা দেওয়াটা খুব সহজ হয়। ফলাফল আসলে ভালো আসে। আচ্ছা ভাই, আরো আলোচনা করবো, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। আরো একবার স্বাগত এখন মাঠে।
কাইসার ভাই, কথা বলছিলাম বাংলাদেশের যে নিউজিল্যান্ড পরবর্তী ম্যাচগুলো যেগুলো রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে, বাংলাদেশের বর্তমানে যে উইকেট আসলে প্র্যাকটিস করে বা খেলে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেখেছি যে যেই আদর্শ উইকেটের কথা আপনি নিজেও বলছিলেন যে মিরপুরের উইকেট আসলে সবসময় আদর্শ উইকেটে বাংলাদেশ ক্রিকেট দল খেলার সুযোগ পায় না। সেক্ষেত্রে যেহেতু দক্ষিণ আফ্রিকাতে কয়দিন পরে আমাদের বছরের শেষ দিকে আসলে খেলার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে সেই প্রস্তুতিটা আসলে কোন মাঠে হলে ভালো? কারণ আমরা বাউন্স উইকেট যদি দেখি সেটা বগুড়ার চান্দু স্টেডিয়াম, তবে সেটা আসলে প্রস্তুতির জন্য আসলে একেবারে এই মুহূর্তে আসলে সঠিক সময় নয়। সেক্ষেত্রে আসলে প্রস্তুতির জন্য কোন মাঠটা বা মাঠ পর্যবেক্ষণও তো একটা বিষয় আছে বিসিবির, সেক্ষেত্রে তারা আসলে কতটা সজাগ রয়েছে? না দেখুন, বগুড়া চান্দু স্টেডিয়াম যেটা, শহীদ চান্দু স্টেডিয়াম যেটা, সেখানে উইকেট খুব ভালো ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যান্য প্রপার আপনি সেটা ইউজ না করতে করতে অন্যান্য যে আপনার ইউটিলাইজেশনের যে অন্যান্য জিনিসগুলি ছিল সেগুলো কিন্তু আপনি নষ্ট হয়ে গিয়েছে। আপনি ড্রেনেজ সিস্টেমটা খুব সম্ভবত এখন কি অবস্থা রয়েছে আমরা জানি না, এটা প্লাস আপনার ড্রেসিং রুমের অবস্থা, এই ড্রেসিং রুম এইগুলো অবকাঠামোগুলো হয়তো খুব দ্রুত নির্মাণ করে নেওয়া যাবে, সেটা সমস্যা নেই। প্রবলেমটা আরেক জায়গায়, প্রবলেমটা হলো যে আপনি প্রপার অ্যাকোমোডেশন সেখানে রয়েছে কিনা, যে আপনি 5 স্টার হোটেল বা 4 স্টার মানের হোটেল যেখানে আপনি বিদেশি ক্রিকেটাররা থাকবেন বা আপনার আইসিসির কর্মকর্তারা থাকবেন বা আপনি ম্যাচ রেফারিরা যেখানে থাকবেন, সেই ধরনের কোনো প্রপার অ্যাকোমোডেশন রয়েছে কিনা খুব সম্ভবত নেই, এবং সেটা তৈরি করার জন্য আপনাকে খুব দ্রুত তৈরি করতে পারবেন না। আপনি যে কোনো শহরে 4 স্টার হোটেল কিন্তু রাতারাতি তৈরি করতে পারবেন না। তো সেই প্রবলেমগুলো বাস্তবিকভাবে সেই প্রবলেমগুলো রয়েই গিয়েছে। এই কারণে আপনাকে একই সমস্যা কিন্তু আপনি এই খুলনায়ও একই সমস্যা রয়েছে। বাট সুবিধাটা হলো এই কারণে আপনি মিরপুর এবং এই মিরপুরে খেলা হয়ে ঢাকায় খেলা হয়ে থাকে এবং চট্টগ্রামে ম্যাচ হয়ে থাকে, কারণ সেখানে অ্যাকোমোডেশনগুলো রয়েছে খুব ভালো, বাদবাকি কোনো সমস্যা নেই। বাট এই জিনিসটাকে আমি মনে করি যে বেরিয়ে আসতে হবে ক্রিকেট বোর্ডকে, যে আপনি শুধুমাত্র দুটো ভেন্যুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কেন চলবে? এতগুলো ভেন্যু ইন্টারন্যাশনাল ক্রিকেটের আমাদের স্বীকৃতি ছিল, সেইগুলো কিন্তু প্রপার ইউটিলাইজেশন যাতে হতে পারে সেই ব্যবস্থার ক্রিকেট বোর্ডকে নেওয়াটা উচিত। আর আপনি উইকেটের কথা যেটা বলছিলেন, দেখুন অস্ট্রেলিয়ার সাথে আমাদের এখানে অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা রয়েছে সেই সিরিজে কিন্তু ওয়ানডে এবং টি20 আমরা মিরপুর এবং চট্টগ্রামে খেলবো। টেস্ট ম্যাচ কিন্তু আপনি আবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলতে হবে। তো টেস্ট ম্যাচ আমরা পরে চিন্তা করি। আমরা যে ওয়ানডে বা টি20 কথা যদি বলি, আমি মনে করি যে সেটা প্রপার উইকেটে হওয়া উচিত, কারণ এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আমরা 2021 টি20 বিশ্বকাপের আগে ঢাকায় ডেকে এনে, মিরপুরে ডেকে এনে কালো মাটির উইকেট সাজিয়ে, লো এবং বাউন্সি উইকেট সাজিয়ে দুটো সিরিজ কিন্তু জিতেছিলাম। তো লাভ কি হয়েছে? কোনো লাভ হয়নি। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু ফাইনালে খেলেছিল, আর বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্ব থেকে আউট হয়ে গিয়েছিল। সো কারণটা হলো যে খেলাটা হয়েছিল অস্ট্রেলিয়া এবং সেই উইকেটের সাথে বাংলাদেশ সাদৃশ্য হতে পারেনি। সো মূল প্রবলেমটা এই জায়গাটায়। আপনি হয়তো ঘরের মাটিতে একটা দুটো সিরিজ জিততে পারবেন, কিন্তু আলটিমেটলি গেইন আপনি কিন্তু করতে পারবেন না। যেখানে আপনার আসল পরীক্ষাটা দিতে হবে, সেই পরীক্ষার সাথে যদি আপনি নিজেকে মানিয়ে নিতে আগে ভাগে যদি না পারেন, তাহলে আপনি কখনোই কিন্তু পারবেন না। যে ভুলটা আমি মনে করি যে অনেক আগে ভারত করেছিল, কিন্তু ভারত সেই ভুল থেকে এখন বেরিয়ে এসেছে। ভারতে কিন্তু আগে খেলতে গেলেই আপনি দেখবেন যে তাদের একাদশে স্পিনারদের সংখ্যা বেশি থাকতো, স্পিন দিয়ে তারা বল শুরু করতো, কিন্তু সেই তালিকার সমস্যার থেকে তারা বেরিয়ে এসেছে। তারা এখন তাহলে ভাই কাইসার ভাই, এটা বলা যায় কিনা যে নিজেদের ক্ষতি আসলে আমরা নিজেরাই করছি এরকম উইকেটে খেলিয়ে? এর কারণটা হলো যে আমাদের এর আগে আমরা মনে করতাম যে আমাদের বোধহয় পেস বোলিং এর শক্তি নেই, কিন্তু সেই শক্তিটা কিন্তু চলে এসেছে। আমি মনে করি যে সেই শক্তিটা চলে এসেছে আমাদের এখানে। 5-6 জন যে পেস বোলার রয়েছেন তারা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো জায়গায় ভালো পারফরমেন্স করতে পারেন। সো সেই শক্তিটাকে কাজে লাগাতে হলে আমি মনে করি যে সেটা তাদের উপর যদি আপনি আস্থাটুকু রাখেন, তাহলে প্রপার উইকেট অবশ্যই বানাতে হবে এবং স্পোর্টিং উইকেটে বাংলাদেশে খেলার অভ্যাসটুকু গড়ে তুলতে হবে। আপনি অভ্যাসটাই আসল জিনিস। আপনি যদি অভ্যস্ত না হন, তাহলে কিন্তু আপনি স্লো এবং লো বাউন্সের উইকেটেই সারা জীবন খেলে যাবেন এবং বিদেশে গেলে আপনি তখন ভালো পারফরমেন্স করতে পারবেন না। সো আপনাকে সেইভাবে নিজেকে হ্যাবিচুয়েটেড করে নিতে হলে, অভ্যাসটুকু তৈরি করে নিতে হলে অবশ্যই আমি মনে করি যে উইকেট সম্পর্কে বাংলাদেশকে একটা পারফেক্ট এবং একটা প্রপার ডিসিশনে আসতে হবে যে আমরা এই ধরনের উইকেট আর খেলবো না, আমরা বাউন্সি উইকেটে খেলবো, আমরা স্পোর্টিং উইকেটে খেলবো। হ্যাঁ, একটা দুটো সিরিজ আমরা হেরে যেতে পারি, কিন্তু সেই সিরিজে হেরে গেলেও আমাদের যে অভ্যাসটুকু হবে, এই অভ্যাসটুকু আমি মনে করি যে পরবর্তীতে অনেক ভালো কাজে দেবে। ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দলে এত বছর হওয়ার পর অন্তত এই অভ্যাসটা নিশ্চয়ই গড়ে ওঠা উচিত বলে মনে করি। কাইসার ভাই, এতক্ষণ এত সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আলোচনা। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।